দর্শক আবারও ক্ষমতা ফিরে পাচ্ছেন শেখ হাসিনা। একই খেলা শুরু করলেন সেনাপ্রধান ডক্টর ইউনূস। কঠিন বিপদের মধ্যে পড়ে গেছে। দেশের রাজনীতির মাঠে চলছে চরম অস্থিরতা। নানা ইস্যুতে সরকারের সাথে দূরত্ব বেড়েছে রাজনৈতিক দলগুলোর। এমনকি কিছু সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীর সাথে মতপার্থক্য তৈরি হয় সরকারের। আমাদের বাংলাদেশে কি তাহলে সেনা শাসন জারি হয়ে গেল? সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি কি ক্ষমতায় যাচ্ছে? দর্শক বন্ধুরা, কি হচ্ছে আমাদের বাংলাদেশে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসারদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বিভিন্ন রকম দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন। বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন থেকে তারা বলছিল যে ছাত্র উপদেষ্টা তাদেরকে বাদ দিতে হবে। সেনাবাহিনীর ভারী ভারী যানবাহন ব্যাপক হারে রাজধানীর বিভিন্ন রাস্তায় দেখা গেছে। সেনাবাহিনীর ব্যাপক টহল জনমনে নতুন করে প্রশ্ন জাগিয়েছে, কি হতে চলেছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অত্যন্ত স্পেশাল। বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী আজকের এই ভিডিওতে আপনারা চাঞ্চল্যকর তথ্য পাবেন। আসলে আমাদের বাংলাদেশের অন্তরালে কি হচ্ছে, প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর তথ্যগুলো শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, বেশি কথা বাড়াতে চাই না, আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ করতেছি। তো বেশি সময় নষ্ট না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। আমাদের বাংলাদেশে কি তাহলে সেনা শাসন জারি হয়ে গেল? সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি কি ক্ষমতায় যাচ্ছে? দর্শক বন্ধুরা, কি হচ্ছে আমাদের বাংলাদেশে? দর্শক বন্ধুরা, সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর একটি আপনার দিক নির্দেশনা কিংবা হুকুমদারি বর্তমান বাংলাদেশে পালন করতেছেন। আপনি অনেকে জানেন যে ডক্টর ইউনূস আপনার তার পদত্যাগের একটা গুঞ্জন ছড়ায় আমাদের বাংলাদেশে। মানে তার যে অন্তর্বর্তীকালের সরকারকে কেন্দ্র করে বর্তমান তার আসলে কতটুকু জনপ্রিয়তা, এটা তিনি আমার মনে হয় দেখার একটা চেষ্টা চালাচ্ছিল। এবং এটাকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশে বর্তমান শুরু হয়ে গেল সেনাপ্রধানের খেলা। অনেকটা আপনার নিজের পায়ে নিজেই আপনার কুড়াল মারল এই অন্তর্বর্তীকালের সরকার। কেন? দর্শক বন্ধুরা, বাংলাদেশের বর্তমান আনাচে কানাচে প্রতিটা গলিতে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আপনার টহল দিবে। মানে যতক্ষণ না পর্যন্ত কিংবা যতদিন না পর্যন্ত বাংলাদেশে আপনার নির্বাচন না হবে এবং সেই নির্বাচনকে কেন্দ্র করে যতক্ষণ না পর্যন্ত আপনার নির্বাচনী একটা সরকার বাংলাদেশে গঠিত না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী ঢাকার রাজপথে না, শুধু সারা বাংলাদেশে আনাচে কানাচে প্রতিটি অলি গলি গ্রাম অঞ্চল সমস্ত জায়গায় বাংলাদেশ সেনাবাহিনী টহল দিবে। মানে সমস্ত কিছু আপনার সেনাবাহিনীর কন্ট্রোলে আনবে। এখন এই কথা আমি কেন বললাম যে ডক্টর ইউনূস তিনি তার নিজের পায়ে নিজেই আসলে কুড়াল মারল? কারণ আপনি দেখেন যে ডক্টর ইউনূস মানে তিনি আসলে বাংলাদেশের মানুষকে বোকা চৌধুরী ভাবছে। ওই যে একটা কথা আছে না যে আমি যাবো কি যাব না, যাবো কি যাব না। বর্তমান ডক্টর ইউনূসের আসলে এই খেলা খেলতেছে, বুঝছেন? তো তিনি তো তার ক্ষমতা এত সহজে তিনি ছাড়বে না। আপনার উপদেষ্টা বা সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি এই কথাটা ছড়ান। এই কথাটা কি তিনি নিজের ইচ্ছাগতভাবে ছড়াইছে? না রে ভাই, ডক্টর ইউনূসের প্ল্যান মোতাবেকই এই ঘটনাটা ঘটাইছে। এখন কথা হচ্ছে ঘটনা ঘটাইছে ইউনূস, কিন্তু লাভ হলো বাংলাদেশের সেনাবাহিনীর, লাভ হলো বাংলাদেশের আদার্স যে পলিটিক্যাল পার্টিগুলা তাদের, আর কপাল পুড়ে গেল এনসিপির, কপাল পুড়ে গেল জামায়াতের। কেন? কারণ হচ্ছে বাংলাদেশে যতদিন না পর্যন্ত আপনার নির্বাচন না হবে বা আপনার এই যে তারা সংস্কার নাম করে বর্তমান নানান জায়গায় থেকে টেন্ডারবাজি করতেছে, চাঁদাবাজি করতেছে, এগুলো এখন আর পারবে না। কেন পারবে না? কারণ বাংলাদেশের সেনাবাহিনী সারা দেশে বর্তমান টহল দিবে, বাজারঘাট দেখবে, সমস্ত কিছু আপনার তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। এটাকে কেন্দ্র করেই আমি এর জন্য বললাম যে লাভ হলো আপনার সেনাবাহিনীর, লাভ হলো বর্তমান বাংলাদেশের আম জনতার, লাভ হলো বর্তমান যারা নাকি ৭১ কামী দল আছে তাদের, আর কপাল পড়লো জামাতের, আর কপাল পড়লো আপনার এই এনসিপির পার্টির। দর্শক বন্ধু, একটা কথাই আছে না যে অতি লোভে গলায় দড়ি কিংবা অতি লোভে তাঁতি নষ্ট। আমার মনে হয় অনেকটা এই অন্তর্বর্তীকালের সরকার অতি লোভের সেই গলায় দড়িটাই কি পড়ে ফেললো। কারণ দেখেন এই আপনার সেনাবাহিনীকে নিয়ে মানে যে পরিমাণ খেলা খেলছে, একটা পর্যায়ে আপনারা দেখছেন যে ঢাকার রাজপথে কিংবা আপনার যমুনাকে কেন্দ্র করে কিংবা শাহবাগে আপনার এইরকম স্লোগান পর্যন্ত দিছে যে ওয়াকার না হাসনাত, ওয়াকার না হাসনাত, কি দিছে না? তারা পুনরায় আবারও সেনাবাহিনীকে আপনার জনগণের সামনে সমালোচনা কিংবা জনগণের মুখোমুখি করার একটা পায় তারা চালাচ্ছিল এই অন্তর্বর্তীকালীন সরকার। এর জন্যই সাবেক উপদেষ্টা আপনার ভুট্টো সাহেব ওরফে গোপাল বার নাহিদ ইসলামের কথা বলতেছে, তিনি আপনার একটা গুঞ্জন ছড়ান যে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করবে। কেন করবে? বিএনপি যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে এটাকে কেন্দ্র করে, এবং এটাকেই পুরা উল্টে দিল সেনাবাহিনী। কারণ ডক্টর ইউনূস আর এই অন্তর্বর্তীকালীন সরকার বা উপদেষ্টা যে করা জঙ্গিবাদী আছে, এরা চাচ্ছিল যে যে কোনো মূল্যে আপনার একটা গুঞ্জন রটাবো আর একটা মাস্টারমাইন্ড গেম আমরা খেলবো, এবং এটাকে কেন্দ্র করে বাংলাদেশের সাধারণ জনগণ তারা ঢাকার রাজপথে নামবে। যেহেতু রাজপথে বর্তমান সেনাবাহিনী আছে, অতএব সেনাবাহিনীর সাথে আর বাংলাদেশের সাধারণ পিপলস মানুষদের মুখোমুখি করার একটা কি আমাদের যে প্ল্যানটা বা সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে যেই সরানোর একটা মেটোক্লাস ডিজাইন, এই ডিজাইনে আমরা সাকসেস হবো।
কিন্তু এটাতে আপনার টোটালি পানি ঢেলে দেয় বিএনপি আর হচ্ছে এই বাংলাদেশ সেনাপ্রধান মিস্টার ওয়াকার। সেনাপ্রধান মিস্টার ওয়াকার আপনার ডক্টর ইউনূসকে চরম একটা বার্তা দেয়, সেটি হচ্ছে বাংলাদেশকে যারা নাকি অস্থিতিশীল করার চেষ্টা চালাবে, কিংবা আপনি কোনো জনগণের ম্যান্ডেটের মাধ্যমে কিন্তু আসেন নাই, অতএব সাবধান, আপনার কোনো এখতিয়ার নাই বাংলাদেশের সার্বভৌমত্ব কিংবা করিডোর কিংবা বাংলাদেশের আদার্স কোনো বিষয় নিয়ে আপনি ডিরেক্ট অ্যাকশনে যাবেন, সেই রাইট বাংলাদেশের জনগণ আপনাকে দেয় নাই। দ্যাট মিনস তিনি এটা বোঝাতে চাচ্ছে যে জনগণের কি বলে ভোটের মাধ্যমে আপনি আসেন নাই, গণতান্ত্রিক একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনি আসেন নাই, অতএব বেশি বাড়াবাড়ি করবেন না। অনেকটা শাহাবুদ্দিনের আপনার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কথা বলতেছি, তার কথার অনুযায়ী সেনা প্রধান মিস্টার ওয়াকার তিনিও তার বাহিনীকে কিন্তু আগে থেকেই প্রস্তুত কিন্তু রাখছিল আজকের এই দিনটা দেখার জন্য। ইতিপূর্বে আমি আপনাদেরকে বলছিলাম গত 3 থেকে 4 দিন আগে যে বাংলাদেশ সেনানিবাসে সমস্ত সেনাদের সেনা প্রধান কিংবা 3 বাহিনীর প্রধান মিলে যে একটা মিটিং প্রতিনিয়ত তারা চালাচ্ছে, তার মানে বাংলাদেশে কিছু একটা তো ঘটতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, আজকেই যেই টহলটা আপনারা দেখতেছেন এটাই হইতেছে এটার মূল রহস্য। মানে সেনানিবাসের খবর তো আসলে সচরাচর ভাই ধরেন 100 ভাগের ভিতরে আপনার 10% খবরও কিন্তু দেশের জনগণ জানতে পারে না, বুঝতে পারছেন? এইটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সিক্রেট। তো ডক্টর ইউনূস তার নিজের পায়ে তিনি নিজেই কুড়াল মারলেন, আর এতে করে লাভ হলো বাংলাদেশের জনগণের। সাবাস সেনাপ্রধান মিস্টার ওয়াকার, সাবাস। দর্শক বন্ধুরা, বাকিটা আপনারা কে কি মনে করতেছেন সেটা আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন, কেননা বর্তমানে এনসিপি পার্টি চাইলেও আর কোনো দুর্নীতি করতে পারবে না। জামাতগণ ইভেন বিএনপিরও অনেক বড় বড় নেতা কর্মীরা কিংবা নানান জায়গায় তারাও যে চাঁদাবাজি করতো, বর্তমান এটাও তারা করতে। গত পরশুদিন আমাদের সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসারদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি বিভিন্ন রকম দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন। দেশের চলমান পরিস্থিতি, নির্বাচন থেকে শুরু করে মব ভায়োলেন্স থেকে শুরু করে অনেক বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ মতামত রেখেছেন। তবে তার এই মতামতগুলোকে রাজনৈতিক অঙ্গন থেকে কতটা যৌক্তিক কতটা অযৌক্তিক এ নিয়ে নানান বক্তব্য, প্রতিবাদ, সমালোচনা, আলোচনা, পক্ষে বিপক্ষে ঝড় উঠেছে মিডিয়া প্ল্যাটফর্মে। সেনাপ্রধানের বিরুদ্ধে এই সরকার পতনের পর থেকে নানান ধরনের মানে কি বলে যে নিউজ, ইউটিউব, ফেসবুকে পিনাকিদা, ইলিয়াস ভাই, কনক সারওয়ার তারা কিন্তু প্রতিনিয়ত করে আসছেন। ওনাদের নিউজ দেখলে মনে হয় যে মানে বাংলাদেশ সম্ভবত সেনাপ্রধান তিনি রয়ের এজেন্ট, তারপর হচ্ছে তিনি ডক্টর ইউনূসকে যে কোনো মুহূর্তে একটা চাপ দিয়ে সরাইয়া ক্ষমতা গ্রহণ করে ফেলবেন। মানে ওনাদের নিউজগুলো দেখলে সাধারণ মানুষের এই ধরনের একটা অনুভূতি হয়। আবার এইসব বিষয়গুলো নিয়ে সেনাবাহিনী সবসময় তাদের অবস্থান পরিষ্কার করেছে যে সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, দেশি বিদেশি চক্র এরা অ্যাক্টিভ রয়েছে, সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের কোনো ধরনের ইচ্ছা নেই। এ নিয়ে বেশ কয়েকবার সেনাপ্রধান এই জিনিসটা জাতির সামনে পরিষ্কারও করেছেন। তাদের বক্তব্য যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারকে এই ক্ষমতা হস্তান্তর করা, আর নির্বাচনটা 18 মাসের মধ্যে হওয়া উচিত, সে প্রথম থেকে তিনি বলেছিলেন। এখন ডক্টর ইউনূসের পদত্যাগ ইস্যু বা সার্বিক ইস্যুতে বরাবরই এখানে সামরিক বাহিনীকে আপনার অনেকটা দায়ী করার চেষ্টা চলছে। এনসিপি নেতাদের বক্তব্য, আরো বেশ কয়েকজন নেতার বক্তব্য আপনি দেখবেন ঘুরে ফিরে বলতেছে যে বিএনপি এবং সামরিক বাহিনী দায়ী, রাজনীতিবিদ এবং সামরিক বাহিনী দায়ী ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য। তো এরই মাঝখানে আবার আলোচনা উঠে আসছে যে 111 কি আবার ফিরে আসছে, আর এই বিষয়টাকে আরো বেশি মানুষের কাছে ধরেন ফোকাসেবল ইস্যু তৈরি করেছে যখন আমাদের সাবেক সেনাপ্রধান জনাব ইকবাল করিম ভুইয়া তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন, দেন অনেকের কাছে এই বিষয়গুলো নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া বলছেন 111-এর পুনরাবৃত্তি দেখতে চাই না, দেশের অপূরণীয় ক্ষতি হবে। নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখছেন, এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, নতুন করে আরো ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না। তিনি আসলে কিসের বেসিসে কোন কথায় এই স্ট্যাটাসটা দিলেন? ওনার কাছে কি এরকম কোনো তথ্য আছে যে সেনাবাহিনীতে কোনো একটা পরিকল্পনা চলছে, কোনো একটা কুয়ের ঘটনা চলতেছে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে? তবে সেনাবাহিনী বারবার, আমি গতকালকে নিউজটা দিয়েছি, জাতির উদ্দেশ্যে আরেকটা ব্রিফিং দেওয়া হয়েছে, একটা স্ট্যাটাসও দেওয়া হয়েছে যে সেনাবাহিনীর নামে ভুয়া পেজ টেজ খুলে জাতিকে বিভ্রান্ত করা, তারপর হচ্ছে নানান ধরনের মিথ্যাচার করা হচ্ছে সেনাবাহিনীর নামে। এগুলা সেনাবাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে না, এটা চক্র। তারা এই অপপ্রচারগুলো চালিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে একটা জনমত তৈরি করার চেষ্টা করছে। এগুলো থেকে, এসব গুজব থেকে, বিভ্রান্তি থেকে দেশ এবং জাতিকে সাবধান থাকার কথা বলছেন। জেনারেল ওয়াকারুজ্জামানকে আমরা দীর্ঘ সময় যদি অবজারভেশন দেখি, ওনার কথাবার্তাগুলোতে মানে ক্ষমতা গ্রহণের ইচ্ছা, চেষ্টা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে ফিল হয় নাই। এখন আপনার পয়েন্ট অফ ভিউ, আপনি কি ভাবছেন? কারণ যদি এটা নেওয়ার চিন্তা করতেন, আমার মতে মাঝখানে যে সময়টা অনেক কিছু হয়তো করার সুযোগ ছিল, বাট তিনি সেটা করেন না। ইভেন তিনি আনটিল নাও ক্লিয়ারলি গণতান্ত্রিক প্রক্রিয়া একটা নির্বাচন হওয়ার জন্য অপেক্ষা করছেন, যে একটা নির্বাচন হয়ে যাক, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক। কারণ ইন্টারিম তো আজীবনের জন্য আসে নাই, নির্দিষ্ট সময়ের জন্য আছে সংস্কার। তো সংস্কার কি হচ্ছে এই কথা রাজনৈতিক দলগুলো বলছে, কিন্তু সেনাপ্রধান যখন বলছে, এখানে কিছু সমালোচনার ইস্যু তৈরি হয়েছে যে সেনাবাহিনীর আইনে
হয়তো এমন কোনো রুলস আছে যে আপনি চাইলেই আমরা যেমন আমজনতা যা খুশি তা বলতে পারি, সেনাপ্রধান, পুলিশ প্রধান অথবা নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, তারা অনেক কিছু হিসাব নিকাশ করে বলতে হয়। তো সেই জায়গাতে তিনি যেই কথাগুলো বলেছেন, ওই যে কেউ বলছেন যে সামরিক যেই কিছু রুলস আছে ওনার যে জায়গা থেকে, যে উনি কি বলতে পারেন, কতটুকু বলতে পারেন, কারণ আমার কথায় কি আসে যায়, কিন্তু সেনাপ্রধানের একটা কথায় দেশে বহুত কিছু করতে পারে। সো এগুলা ইস্যু আছে অবশ্যই। তো ওইরকম জায়গা থেকে ওনার এই বক্তব্যগুলোকে অনেকে ভাবছেন যে এটা মানে উনি ওনার জায়গার যে পদের যেই রুলসগুলো সেগুলোকে তিনি ভঙ্গ করেছেন। তবে তিনি কিন্তু বারবার বলছেন যে ক্ষমতা গ্রহণের ইচ্ছা নাই, তিনি সুন্দরভাবে একটা নির্বাচনের পর ওনারও রিটায়ারমেন্টের টাইম হয়ে আসছে, তো তিনিও সেখান থেকে অবসর চান। এখন দিন শেষে আমাদের সাবেক সেনাপ্রধান, এনসিপির নেতাকর্মীরা, আরো বেশ কয়েকটা রাজনৈতিক দলের বক্তব্যে, তবে বিএনপির কোনো বক্তব্যে আমরা এই স্পষ্টতা বা এই ধরনের মেসেজ ফিল করি নাই যে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে। বরঞ্চ সেনাবাহিনী বিএনপিকে একসাথে মিলাই ফেলতেছে এনসিপি, অনেকের ক্ষেত্রে বিভিন্ন নেতাদের বক্তব্য এরকমই মনে হচ্ছে। আবার এই ভারতের প্রেসক্রিপশনে সেনাবাহিনী চলতেছে, এগুলো আসলে আমার সেনাবাহিনীর জন্য আমি মনে করি এগুলো একটা লজ্জাজনক চাপ্টার তৈরি করার একটা অপচেষ্টা। বাংলাদেশের সেনাবাহিনী বা বাংলাদেশের কথাই তো চলবে নিশ্চয়ই, এন্ড ভেতরের খবর তো আমরা জানি না। এখন যারা জানান তারাই কতটুকু জানেন সেটাও মাঝে মাঝে চিন্তা হয় যে এত যদি হয় তাহলে মানে একটা রাষ্ট্র কেমনে চলতেছে তাইলে। আর 111 যে ইস্যুটা ছিল, যে বললাম না ভিডিওর প্রথমে, যে মানুষের মধ্যে নানান মুড সুইং হয়, 111 আরেকটা ফিরে আসুক, এটা বাংলাদেশের মানুষ কখনোই চায় না, আমিও চাই না। আমি বরাবরই বলি যে দেশ চলবে রাজনীতিবিদদের সিস্টেমে, বাট রাজনীতিবিদ কারা? আমাদের রাজনীতিবিদদের পিক এন্ড চুজের মধ্যেও দলগুলোর পরিবর্তন আনা উচিত। এলাকার গলির গুন্ডা বক্কট্টু জনপ্রিয়তা পাইছে, টাকা পয়সা কামাইছে, তারপর একটা নমিনেশন সাবমিট করছে, দল বদির মতন লোক যখন ভাই মানে এমপি হয়ে যায়, তখন বুঝতে হবে যে একটা এলাকার কতটুকু ক্ষতি হচ্ছে, দেশের কতটুকু ক্ষতি হচ্ছে। তো বিএনপি তো আছেন, এরকম 2-4টা ক্যারেক্টার আছে, অন্যান্য দলেও আছে। এগুলোর পরিবর্তে মার্জিত, সুশীল, ভদ্র, সজ্জন ব্যক্তিদের যতক্ষণ রাজনীতিতে পিক এন্ড চুজ করা যাবে না, ততক্ষণ আমার মনে হয় এগুলো চলতে থাকবে। আমরা রাজনৈতিক দলগুলো মারামারি করবো, পিটাপিটি করবো, এর লাশ ফেলাই দেবো, আজকে আন্দোলন, কালকে ওইটা, কালকে এর পদত্যাগ। দেশের এই সার্বিক ইস্যুতে ফাইনালি সেনাবাহিনী হস্তক্ষেপ করতে হয়। সেনাবাহিনীর হস্তক্ষেপ ছাড়া তো হচ্ছেও না। আপনি দেখেন মাঠে তো সেনাবাহিনী আছে, এখন পুলিশ যে একটা ভূমিকা চলে গেছিল বা যে একটা নেগেটিভ অবস্থানে এদেরকে ফেলানো মানে ফেলা হয়েছিল, সেখান থেকে ব্যাক করে আসার জন্য ব্যাকআপ হিসেবে সেনাবাহিনীর কাজ লাগছে। দিন শেষে মানুষ যদি একটু ভয় পায়, এটা সেনাবাহিনীরে পায়। তো সেই জায়গা থেকে আমজনতা মাঝে মাঝে মনেই করে নেয় ভাই থাকুক সেনাবাহিনী 6 মাস 1 বছর, সমস্যা নাই, রাজনৈতিক দলগুলোর একটু শিক্ষা দেওয়া দরকার, এরকম চিন্তা মুহূর্তের মধ্যে চলে আসে। তবে পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্র সেনা শাসনে চলেন, এটা খেয়াল রাখেন। সেনা শাসনে যেসব দেশগুলো চলে, লাইক মিয়ানমার ধ্বংস, লাইক আপনি পাকিস্তান ধ্বংস। গণতান্ত্রিক ওয়েতে রাজনীতিবিদদের হাতে যে দেশগুলো থাকে ওইগুলোই উন্নত হয়, তবে লুটপাটকারী রাজনীতিবিদ না, অশিক্ষিত মূর্খ গাধা এগুলো না, লেভেলের রাজনীতিবিদ হইতে হবে। তবে এই দেশে লেভেলের রাজনীতিবিদ কয়জন আছে, আর আমি আপনি কয়জনের বানাইতে চাই? আমরাই তো চাই না। দর্শক, বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষ হয়েছে কিছুক্ষণ আগে। যেই ব্রিফিং করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, তার পাশে ডক্টর মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী সহ অন্যান্য নেতারা আছেন। 4 সদস্যের প্রতিনিধি দল কথা বলেছেন। সেই কথার শিরোনাম পাওয়া যাচ্ছে যেটা বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন থেকে তারা বলছিল যে ছাত্র উপদেষ্টা তাদেরকে বাদ দিতে হবে, তারা এনসিপি দলের সঙ্গে যুক্ত, ফলে এই যুক্ততা থাকলে সরকারের বদনাম হবে, নিরপেক্ষতা নষ্ট হবে। আর ডক্টর খন্দকার মোশাররফ বলেছেন যে আমরা কখনোই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ চাইনি, বরং আমরা দাবি করেছি যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন। সেই কথাটি জোরের সঙ্গে বলেছেন। ভেতরে কি কি আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা কি বলেছে, দর্শক কেবল খবর আসছে, এখনো পরিপূর্ণভাবে খবর এসে পৌঁছায়নি। তবে ইতিমধ্যে জেনেছেন যে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়েছে এবং খবর রটেছে যে গতকালকে থেকেই যে প্রধান উপদেষ্টা পদত্যাগের চিন্তা ভাবনা করছেন এবং তিনি বলছেন তাকে যদি কাজ করতে দেওয়া না হয় তিনি এই দায়িত্বে থাকবেন। এবং আজকে উপদেষ্টা পরিষদ সেভাবেই কথা বলেছেন এবং সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পরাজিত শক্তি এবং প্রতিবেশী কোনো দেশ ষড়যন্ত্র করছে, বাধা দিচ্ছে এবং সেই বিষয়টি যদি চলতে থাকে তাহলে পুরো বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে এবং জনগণকে নিয়ে এটি মোকাবেলা করা হবে। খন্দকার মোশাররফ হোসেন বলেছেন সাংবাদিকদের বৈঠক শেষে, ঘণ্টাখানিক বৈঠক হয়েছে, এখন এই মুহূর্তে দর্শক আপনাদের সামনে যখন কথা বলছি তখন জামাত ইসলামীর বৈঠক চলছে। তারা বলেছেন আমরা গণতন্ত্র চাই এবং সাংবিধানিক অধিকার চাই, আর সেজন্যই আমরা বারবার নির্বাচনের তাগিদ দিচ্ছি, আর এটা আমাদের দায়িত্ব। আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনি, এমনকি এখন পর্যন্তও চাচ্ছি না, কিন্তু ওনার কাছে আমরা একটা রোডম্যাপ দাবি করছি। রাজনৈতিক দল হিসাবে আসলে এটাই তো মানে চাওয়া। গত 15 বছরে বিএনপি তো সেই দাবিটাই করেছে, তো এখন মানে নির্বাচনের দাবি থেকে সরে আসবে সেই কথাটা তারা কিভাবে বলবে, এটা তো বলার প্রশ্নই ওঠে না। রাজনৈতিক দল হিসেবে তাদের দায়িত্ব নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করা। আরেকটি বিষয় তারা বলেছে যে সংস্কার, যৌক্তিক সংস্কারগুলো শেষ করেই নির্বাচন
এবং সংস্কার, নির্বাচন, বিচার কোনোটাই মানে পরিপূরক না, একসাথেই চলতে পারে, কিন্তু নির্বাচনটা কোনোভাবেই যাতে গড়িমসি করা না হয় এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জোরালো দাবি করেছে। সেই দাবির প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা অথবা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন, সেই দাবি মানলেন কি মানলেন না, সেই ব্যাপারে দর্শক এখনো পর্যন্ত খবর আসেনি। আমি চ্যানেল 24-এর কিছু অংশ যেটা এসছে সেটা আপনাদেরকে বললাম। কাল বেলাতে যে শিরোনামটা করা হয়েছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মিটিংয়ে যা হলো, কি হলো, সেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মূল 3টি বিষয় আলোচনা হয়েছে। একটা হচ্ছে সংস্কার, বিচার ও নির্বাচন। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এইসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এর আগে সন্ধ্যা 7টার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় প্রবেশ করে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা বলেছি এই 3টি বিষয়ের একটার সঙ্গে আরেকটার কোনো সম্পর্ক নেই, কেননা সংস্কার চলমান বিষয়, এটা চলতে থাকবে। আমরা আশা করছি এই সরকার একটা ঐক্যমত্যের ভিত্তিতে একটা সংস্কার প্রস্তাব দেবে, সেটা চলমান থাকবে। ভবিষ্যতে যদি জনগণ আমাদের ক্ষমতায় বসায়, আমরা সেই সংস্কার চলমান রাখবো এবং বাস্তবায়নের প্রচেষ্টা নেব। এই হচ্ছে দর্শক দুটি খবর। এর মধ্যে আর কোনো পত্রিকায় এই মুহূর্তে এসছে কিনা এখনো আসেনি, তবে জামাতের সাথে বৈঠক চলছে এবং আশ্চর্যজনকভাবে যে আজকে দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের সাথে বৈঠকের সময় নির্দিষ্ট হয়েছিল গতকালকেই, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় এনসিপির প্রতিনিধি দল। তার মানে মোটামুটি এখনো পর্যন্ত এনসিপির নিবন্ধন পায়নি এবং তার সাংগঠনিক ভিত্তি কি আছে না আছে জানেন, তবে গণ অভ্যুত্থানের দল, তো তারাও তাদের নামটাও চলে আসলো, অর্থাৎ মোটামুটি বিএনপি জামাতের সমান মর্যাদা তারাও হয়তো দাবি করেছে এবং সেই কারণে তারা মনে করছে যে কালকে সর্বদলীয় মিটিংয়ে তারা থাকবে, এই ক্ষেত্রে তারা হয়তো পিছিয়ে যাবে, সুতরাং তারাও একটা আলাদা তাদের এনটিটি আছে, সেটা বোঝানোর জন্যই হয়তো তারা যাচ্ছে। দর্শক, আরও খবর, বৈঠকের বিস্তারিত দিক পাওয়া মাত্রই আপনাদেরকে জানিয়ে দেবো। আর এখনো পর্যন্ত সবগুলো পত্রিকা পূর্ণাঙ্গভাবে আসেনি, তারা হয়তো খবর প্রসেসে আছে। নিশ্চয়ই নতুন কোনো তথ্য উপাদান যদি আসে তাহলে আপনাদেরকে জানাবো। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন আমাদের বাংলাদেশের অন্তরালে কি হচ্ছে, যে কথাগুলো আমাদের দেশের সাধারণ জনগণ জানে না। প্রিয় দর্শক শ্রোতা, তাছাড়া কি বাংলাদেশে সেনা শাসন হবে, বাংলাদেশে কি সেনা কু হবে, সেই কাছে নাকি আবারও দেশে ফেরত আসার চান্স রয়েছে, ডক্টর ইউনূস কি পদত্যাগ করবেন, উপদেষ্টা মণ্ডলী কি ক্ষমতা ছেড়ে দিবেন, বিএনপি কি আবারও নতুন করে সরকার গঠন করবে, নানান ধরনের আলোচনা আমরা সোশ্যাল মিডিয়াতে শুনতে পারি। দর্শক, এই সম্পর্কে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যেসব আলোচনা হচ্ছে, নানান ধরনের আলোচনা নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শুনালাম। বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। এরই মধ্যে সেনাবাহিনী থেকে বাংলাদেশ সরকারকে কি উপদেশ দেওয়া হয়েছে, আর ডক্টর মোহাম্মদ ইউনূস সেই উপদেশ কি মানতেছেন নাকি সেনাপ্রধানের বিরুদ্ধে আরও কথা বলতেছেন, সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে প্রতিবেদন আকারে তুলে ধরা হয়েছে। আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। যাই হোক দর্শক, বেশি কথা বাড়াতে চাই না। এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের ব্যক্তিগত তথ্য মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।